আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে ইতিহাসে আরও এক সেট প্রশ্ন এবং তৎসহ সপ্তম শ্রেণীর সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর পড়ানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এর আগের ভিডিওতে সিলেবাস নিয়ে বিশদে আলোচনা করেছি, তাও আমি বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে এটা রয়েছে, সেটা হচ্ছে দিল্লি সুলতানি 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার মুঘল সাম্রাজ্য এবং 6 নম্বর চ্যাপ্টার নগর বণিক ও বাণিজ্য। এই 3টে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তবে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। ঠিক উত্তরটি বেছে নাও। যাবতীয় ব্যবস্থার প্রবর্তন করেন কে? বদাউনি নাকি আবুল ফজল নাকি বীরবল নাকি টোডরমল? উত্তর হচ্ছে ডি, টোডরমল। খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? ইব্রাহিম লোদি নাকি নুসরাত শাহ নাকি রানা সঙ্গ নাকি রানা প্রতাপ সিংহ? উত্তর হচ্ছে রানা সঙ্গ। 3, বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় কবে? 1500 খ্রিস্টাব্দে নাকি 1530 খ্রিস্টাব্দে নাকি 1538 খ্রিস্টাব্দে নাকি 1540 খ্রিস্টাব্দে? উত্তর 1538 খ্রিস্টাব্দে। 4, দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রথম বিস্তার ঘটান কে? উত্তর কী হবে দেখো, অপশন আছে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, জালালউদ্দিন খলজি আর ইলতুৎমিশ। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ তোমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল ব্যবসা বাণিজ্য নাকি শিল্প নাকি কৃষি নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কৃষি। 6, তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক নাকি মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক নাকি কে হবে? এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10 সালা ব্যবস্থা বলতে কি বোঝো? এক কথায় উত্তর দাও। উত্তরে লিখবে, আকবরের আমলে প্রবর্তিত আগের 10 বছরের জমি বিষয়ক তথ্যের ভিত্তিতে আয়কর আদায় করা রাজস্ব ব্যবস্থাকে বলা হতো 10 সালা ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? টোডরমল নাকি মালিক অম্বর নাকি বৈরাম খান? উত্তর হচ্ছে মালিক অম্বর। 3 নম্বর, আশরফি কি? এক কথায় উত্তর দাও। তো উত্তর লিখবে, মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। 4 নম্বর, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? এক কথায় উত্তর দাও। উত্তর লিখবে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান সিকান্দার লোদি। 5 নম্বর, মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্বাচন করো, এটা হবে সত্য। 6, সড়ক-ই আজম কে নির্মাণ করেন? এক কথায় উত্তর দাও। উত্তর লিখবে, সড়ক-ই আজম নির্মাণ করেন শের শাহ। তারপরে দেখো বলেছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2টি বা 3টি বাক্যের মধ্যে। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর, বাদশাহ বা পাদিশাহ এই শব্দগুলি হচ্ছে ফার্সি। পাদো অর্থাৎ প্রভু এবং শাহ মানে হচ্ছে শাসক বা রাজা। মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত। আমরা জেনেছি আগের দিল্লি শাসকেরা নিজেদের সুলতান বলতেন। মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করতেন। বাদশাহ শব্দটি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইতেন যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়। 2 নম্বর, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল বিরোধী? ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতানি রাজিয়া। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। ইলতুৎমিশের এক ছেলে অল্প কিছুদিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। রাজিয়ার সুলতান হওয়া নিয়ে সমর্থন ছিল সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের। তার বিরুদ্ধে ছিলেন তুর্কি অভিজাতরা। এছাড়া উলেমা এবং রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিলেন। পরের প্রশ্ন, তঙ্কা ও জিতল কি? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর লিখবে, ইলতুৎমিশ দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। ভারতবর্ষে রৌপ্য বা তঙ্কা ও তাম্র মুদ্রা বা জিতল এই 2টি মুদ্রার প্রচলন করেন এবং এই নামে অভিহিত করেন। তারপর প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের ভূমিকা কী ছিল? উত্তর লিখবে মুঘল শাসনের সাথে আফগান শাসক শের শাহের প্রশাসনিক পরিকাঠামো
সুপরিকল্পিত ছিল, যা পরবর্তীকালে আকবর অনেকাংশে অনুসরণ করেছিলেন। আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারে এবং সরকারগুলি ভাগ করা হতো পরগনাতে। সুবার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো সুবাদার। এছাড়াও প্রতিটি সুবাতে নানা ভারপ্রাপ্ত কর্মচারী থাকতেন। পরের প্রশ্ন 2-এর খ, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তর লিখবে, ইলতুৎমিশ যখন দিল্লির সুলতান হন তখন তার সামনে 3টি সমস্যা দেখা যায়। সেইগুলি হলো, 1, বিদ্রোহী শক্তিগুলিকে কিভাবে তিনি দমন করতে পারবেন। 2, সেই সময় মধ্য এশিয়ার দুর্ধর্ষ মোগল শক্তি ছিল একটি বড় আতঙ্ক সব দেশের সব রাজশক্তির কাছেই। তিনি কিভাবে এই মঙ্গল শক্তিকে মোকাবিলা করবেন তা ছিল ইলতুৎমিশের কাছে একটি বড় সমস্যা। 3 নম্বর, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারেন। 3 নম্বর, টিকালেখর যাবতীয় ব্যবস্থা। সম্রাট আকবর 1573 সালে টোডরমলকে গুজরাটের ভূমি ব্যবস্থা সংস্কারের দায়িত্ব দেন। সেখানে জমি জরিপ করে জমির পরিমাণের ওপর টোডরমল খাজনা ধার্য করেন। 1582 সালে টোডরমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা যাবতীয় ব্যবস্থা নামে পরিচিত। উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে বিহার, এলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান ও রাজপুতানা এই 8টি প্রদেশে যাবতীয় ব্যবস্থা প্রচলিত ছিল। জমির জরিপ, জমির প্রকারভেদ নির্ণয় এবং দেয় রাজস্ব নির্ধারণ ছিল এই যাবতীয় ব্যবস্থার প্রধান 3টি বৈশিষ্ট্য। এবার বলছে, নিচের যে কোনো একটি প্রশ্ন দাও, উত্তর দাও 8 থেকে 10টি বাক্যে। প্রথম যে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঘরঘোড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করতো? এবার এই উত্তর তোমরা কী লিখবে দেখে নাও। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবরের কাছে এই যুদ্ধ ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধ ছিল বাবরের কাছে আত্মমর্যাদা প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধে জিতে বাবর দিল্লির মসনদে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং ভারতবর্ষে শুরু হয় প্রায় 300 বছরব্যাপী মুঘল সাম্রাজ্যের শাসন। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর এবং রাজপুত শক্তির মধ্যে, যার প্রধান ছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহ। আফগান শক্তিকে পানিপথের যুদ্ধে পরাজিত করার পর দিল্লির সিংহাসন নিষ্কণ্টক করার জন্য এই যুদ্ধ বাবরের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ ভারতবর্ষে রাজপুত শক্তি তখন ছিল খুবই শক্তিশালী। তাই এই যুদ্ধে জয়লাভ করাটা ছিল বাবরের কাছে খুবই প্রয়োজনীয়। তিনি জয়লাভ করেছিলেন। 1529 খ্রিস্টাব্দে ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল মিলিত আফগান শক্তির সাথে বাবরের, এবং এই যুদ্ধে আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরাত শাহ। এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন, কিন্তু পাকাপাকিভাবে বিহারে অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি, যা ছিল আফগানদের এক শক্ত ঘাঁটি। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে লোদিরা বা রাজপুত শক্তি শাসন করত, কারণ লোদি বংশের সুলতানি শাসন দিল্লিতে বজায় থাকতো। অপরদিকে রাজপুতরা দিল্লি দখলে সক্রিয় ছিল। পানিপথের যুদ্ধে মুঘলরা জয়ী না হলে দিল্লি দখল করে রাজপুতরাও সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারত। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর লিখবে, সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতেন। রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন। প্রথম পয়েন্টে বাজারের ধরন দিয়ে লিখবে, আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। দ্বিতীয় পয়েন্ট দেবে বাজার দর তদারকি। বাজার দর তদারকির জন্য শাহানা-ই মান্ডি ও দেওয়ান-ই রিশায়ত নামে রাজকর্মচারী নিয়োগ করেন। তারপরে পয়েন্ট দেবে সরকারি নিয়মাবলী দিয়ে লিখবে, সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। পরের পয়েন্ট দেবে রেশন ব্যবস্থা। আলাউদ্দিন রেশন ব্যবস্থার প্রবর্তন করেন।
প্রয়োজনের সময়ে প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হয়। মতামত দিয়ে এই পয়েন্ট দিয়ে লিখবে, আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায় যে এটি ছিল সে যুগের বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কর্তৃত্ব বলা যেতে পারে। 3 নম্বর দেখো প্রশ্ন কী আছে, সুলতানি আমলে তুমি দিল্লি শহরে বেড়াতে গিয়েছো, তোমার বেড়াবার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এবার পরবর্তী প্রশ্ন, তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বলে মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। আচ্ছা, এই 3 আর 4 নম্বরের প্রশ্নের উত্তর যদি তোমার দরকার হয় কমেন্টে জানাবে, আমি তোমার জন্য নিয়ে আসবো। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দিলাম না। তো তোমাদের এরপরেও যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্ন দরকার, তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন নিয়ে আসা হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমাদের যে এটাই হুবহু পরীক্ষা আসবে সেরকম কোনো ব্যাপার নয়। তোমাদের একটা পরীক্ষা সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো, এবং এই যে এর আগের সেট দিয়েছি এই সেটের প্রশ্ন দিলাম, এবং পরবর্তীতে তোমার যদি আরও সেট দরকার হয় সেই সেটের প্রশ্নের উত্তর দিব। সেইগুলি একসঙ্গে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য 100% নিশ্চিত। তো পরীক্ষা আসবে এই সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, এবং সর্বোপরি তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।